ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, আমার সাউন্ডটা কি ক্লিয়ার হচ্ছে? আমি ক্লাসটা এখনই স্টার্ট করতে চাচ্ছি। সাউন্ডটা ক্লিয়ার কিনা সবাই একটু জানাও প্লিজ। সাউন্ড ক্লিয়ার কিনা জাস্ট একটু জানাবা। সাউন্ড ক্লিয়ার কিনা? ওকে, ক্লিয়ার। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। তোমাদের কি অবস্থা? ভালো আছো? ফারজানা ইসলাম ফারজু। হ্যাঁ আমি ভালো আছি। কি অবস্থা তোমাদের? জান্নাতুল ফেরদৌস জান্নাত, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ওকে, আচ্ছা, সবাইকে স্বাগতম পড়ালেখার আজকে ফেসবুক পেজের লাইভে। তো আজকে আমাদের টপিকস হচ্ছে ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা প্রথম পত্র। প্রথম পত্র আমরা আলোচনা করব হচ্ছে পঞ্চম অধ্যায় নিয়ে। পঞ্চম অধ্যায়, পঞ্চম অধ্যায় ফিল আপ করো। তো আজকে আমরা ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা প্রথম পত্রে পঞ্চম অধ্যায়ের শুরু করতেছি, পঞ্চম অধ্যায়। তো ঠিক আছে, আমি এখন স্টার্ট করতে চাচ্ছি। এখনও যারা যারা এখন অ্যাড হয়েছে এখানে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর তোমাদের ফ্রেন্ডদেরকে এটা দেখার সুবিধার্থে একটু শেয়ার করে দাও। পড়ালেখার আজকের ফেসবুক লাইভটা শেয়ার করে দাও যাতে সবাই অ্যাটেন্ড করতে পারে। ওকে, আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আমরা আজকের লাইভটা একটু শেয়ার করে দিই সবাই, ঠিক আছে? ওকে, আমরা তাহলে শুরু করি। তো আজকে আমাদের টপিকসটা হচ্ছে ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা প্রথম পত্রে যৌথ মূলধনী ব্যবসা পঞ্চম অধ্যায়। খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস। এটা থেকে অ্যান্সার করাটা খুবই সহজ। এটা আমরা অ্যাকাউন্টিংয়ে পড়ি, ফাইন্যান্সিয়াল আগে আমাদের এটা। তো ব্যবসা সংগঠনে আমরা বেসিক কিছু জিনিস জানবো। তো এটা আমাদের জন্য আসলে খুবই ইম্পর্টেন্ট। অ্যাজ এ বিজনেস ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টের জন্য আমাদের এটা অবশ্যই দরকার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা কে কে কোথায় থেকে দেখতেছি? আমরা আজকের লাইভটা কে কোথায় থেকে দেখতেছি একটু জানাও তো। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দিই। তো আজকে আমাদের টপিকসটা হচ্ছে যৌথ মূলধনী ব্যবসায়ী। আজকে আমাদের টপিকস হচ্ছে যৌথ মূলধনী ব্যবসায়। আসলে এটার মধ্যে সব কিছু আছে। এই যে এই এই ব্যবসায়ের নামের মধ্যে আসলে সব কিছু দেওয়া আছে। যৌথ মূলধনী, মূলধন তো আমরা বুঝি, সেটা তো নতুন কিছু না। যৌথ মূলধন মানে হচ্ছে যে এখানে শুধু একজনের মূলধন থাকবে না, এখানে হবে যৌথ মূলধন। মানে অনেকজনের ক্যাপিটাল একসাথে নিয়ে যে ব্যবসাটা করবে সেটাই হচ্ছে যৌথ মূলধনী ব্যবসা, ঠিক আছে? আমি কি বলছি একদম সংক্ষেপে, যৌথ মানে হচ্ছে অনেকজন। অনেকজন প্রতিষ্ঠান হতে পারে, সেটা ব্যক্তি হতে পারে বা প্রতিষ্ঠান হতে পারে। অনেকজনের ক্যাপিটাল নিয়ে একসাথে যখন ব্যবসা করবে সেটাকে বলা হচ্ছে যৌথ মূলধনী ব্যবসায়ী। ওকে, তো এটা জাস্ট একটা আমি কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য বলছি আর কি। আমরা এক মালিকানা ব্যবসা পড়ছি, অংশীদারি ব্যবসা পড়ছি, যৌথ মূলধনী ব্যবসা মানে বোঝার জন্য অ্যাজ ইউজুয়াল একটা ডেফিনিশন বললাম আর কি। তবে এটা লেখার মতো ডেফিনিশন না, এটা জাস্ট বোঝার জন্য বললাম। ওকে, অনেকে বিভিন্ন জায়গা থেকে দেখতেছে। জাভেদ,
জাভেদ খান চট্টগ্রাম, ঢাকা ঢাকা আব্দুর রহিম জান্নাতুল ফেরদৌস জান্নাত ফেনী, রংপুর রীতা মাইমুনা ফেনী। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ সবাইকে, আজকের লাইভে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে শুরু করি। তাহলে বুঝতে পারছি তো যৌথ মূলধনী ব্যবসা মানে প্রাইমারি কনসেপ্টটা বুঝতে পারছি তো। তো এটা আমরা পরীক্ষায় লেখার জন্য একটা ডেফিনিশন শিখবো, ঠিক আছে? পরীক্ষায় লেখার জন্য আমাদের অবশ্যই একটা বুকিশ লাগবে, ডেফিনিশন লাগবে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এর আগে পড়ছিলাম হচ্ছে এক মালিকানা ব্যবসায়, এরপরে পড়ছি হচ্ছে অংশীদারি ব্যবসায়। তো আজকে শুরু করতেছি যৌথ মূলধনী ব্যবসায়। তো মূলত যৌথ মূলধনী ব্যবসাটার উদ্ভব হয়েছে কিভাবে? কিছু লিমিটেশন থেকে। এর আগেও কিন্তু অনেক ব্যবসা ছিল, যৌথ মূলধনী ব্যবসা হওয়ার আগে কিন্তু অনেক ব্যবসা ছিল, যেমন এক মালিকানা ব্যবসা ছিল, অংশীদারি ব্যবসা ছিল, এরপর আসতেছে যৌথ মূলধনী ব্যবসায়। এটা আসছে হচ্ছে মূলত অংশীদারি ব্যবসার সীমাবদ্ধতা থেকে। অংশীদারি ব্যবসার কিছু সীমাবদ্ধতা থাকার কারণেই মূলত যৌথ মূলধনী ব্যবসায় ক্রিয়েট করা হয়েছে, ঠিক আছে? আচ্ছা স্যার, ইওর ইন্টারনেট ইজ ভেরি পুয়ার। আসলে কি পুয়ার? আমার কথা কি ক্লিয়ার না? আমার কথা কি ক্লিয়ার না? যারা ক্লাস করতেছো তাদের উদ্দেশ্যে বলতেছি, যারা ক্লাস করতেছো আমার কথা কি ক্লিয়ার হচ্ছে না? একজনে কমেন্ট করছে ইওর ইন্টারনেট ইজ ভেরি পুয়ার। আমার ইন্টারনেট তো এত পুয়ার হওয়ার কথা না, স্টেবল আছে দেখতেছি। আচ্ছা স্যার ক্লিয়ার, ওকে ওকে, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে তাহলে শুরু করি। তাহলে যৌথ মূলধনী ব্যবসাটা ক্রিয়েট করা হয়েছে কিসের জন্য ভাইয়া? যৌথ মূলধনী ব্যবসায় আসছে হচ্ছে অংশীদারি ব্যবসায়ের সীমাবদ্ধতার কারণে। অংশীদারি ব্যবসায়ের কিছু সীমাবদ্ধতার কারণে মূলত যৌথ মূলধনী ব্যবসাটা আসছে, ওকে? তো সীমাবদ্ধতা কি, কেন আসছে সেটা কিছুক্ষণ পরে জানতেছি। এর আগে আমরা একটা ডেফিনেশন শিখবো। তো ডেফিনেশন আপনাদের আশা করি সবাই খালেকুজ্জামানের বইটা ফলো করি। তো খালেকুজ্জামানের বইতে একটা ছোট্ট ডেফিনেশন দেওয়া আছে, আমরা ওই ডেফিনেশন চাইলে লিখতে পারি। যৌথ মূলধনী ব্যবসায় কি বা কাকে বললেই আমরা ওই ডেফিনেশন লিখলে কোনো সমস্যা নেই। তবে আমি আরেকটা ছোট্ট মানে এটাকে এক্সপান্ড করে একটা ডেফিনেশন রেডি করছি, লিখতে পারো তোমরা চাইলে, বইয়ের পাশে বা খাতায় লিখে রাখতে পারো। তো মূলত এই ধরনের আমরা ব্যবসায়ের ডেফিনেশন দেওয়ার ক্ষেত্রে এক মালিকানা ব্যবসায় বলো, সেটা অংশীদারি ব্যবসায় বলো, সেটা যৌথ মূলধনী ব্যবসায় বলো, সেটা রাষ্ট্রীয় ব্যবসা বলো বা সমিতি সমবায় বলো, সেক্ষেত্রে আমরা ডেফিনেশনটা বেসিক্যালি বাইরের থেকে কিছু এনে দিব না, মঙ্গল গ্রহ থেকে কিছু এনে দিব না। এটা জাস্ট এটার যে ইয়াগুলো আছে, এই কি বলো, বৈশিষ্ট্য, মূলত এটার বৈশিষ্ট্য থেকে আমরা ডেফিনেশনটা সাজাবো, ওকে? তো খালেকুজ্জামানের বইতে যেটা দেওয়া আছে এটাও লেখা যাবে। আমি ওটাকে আরেকটা এক্সপান্ড করে একটা ডেফিনেশন সাজাইছি, ওটা তোমরা চাইলে লিখে রাখতে পারো। কিসের ক্লাস ভাইয়া? এই যে এটার ক্লাস। একজন কমেন্ট করছে ওবায়দুল্লাহ, এটার ক্লাস ভাইয়া, ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা যৌথ মূলধনী ব্যবসায়ী। আচ্ছা, তো আমরা যৌথ মূলধনী ব্যবসায়ের যদি ডেফিনেশনটা জিজ্ঞেস করে বা যৌথ মূলধনী ব্যবসায় কি বা কাকে বলে, এরকম যদি আমাকে জানতে চাই প্রশ্নে, সেক্ষেত্রে আমি কি লিখবো? আমি লিখতে পারি হচ্ছে কোম্পানি আইনের অধীনে গঠিত ও পরিচালিত কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী। কোম্পানি আইনের অধীনে গঠিত, ফার্স্ট অফ অল হচ্ছে কোম্পানি আইনের অধীনে গঠিত, কোম্পানি আইনের অধীনে গঠিত, কোম্পানি আইনের অধীনে গঠিত। এরপর হচ্ছে যে উপরিচালিত কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী, কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী, কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী। কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী, কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী, সীমিত দায় বিশিষ্ট, সীমিত দায় বিশিষ্ট, সীমিত দায় বিশিষ্ট, ঠিক আছে? আমি পয়েন্টগুলো বুঝাইতে পারতেছি? দেখা যাচ্ছে ক্লিয়ার? পয়েন্টগুলো কি দেখা যাচ্ছে স্পষ্ট? আমি এখানে বোর্ডে যেগুলো লিখলাম এগুলো কি স্পষ্ট দেখা যাচ্ছে? লেখা যাচ্ছে বইয়ে বা খাতায়? নোট করে লিখতে হবে, এটা নোট করে রাখতে হবে। আচ্ছা, আমি এটা খালেকুজ্জামানের বই থেকে লিখছি, এটা খালেকুজ্জামানের বইতে এটা দেওয়া আছে, আমি জাস্ট একটু
পার্ট করে মানে কয়েকটা পার্টে ভাগ করে জিনিসটা লিখলাম, ঠিক আছে। আচ্ছা দেখি দেখি এবার আমি ডেফিনেশনটা একটু সাজিয়ে দিই। কোম্পানি আইনের অধীনে গঠিত কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী সীমিত দায় বিশিষ্ট প্রতিষ্ঠান, সীমিত দায় বিশিষ্ট প্রতিষ্ঠানকেই ব্যবসায় যৌথ মূলধনী ব্যবসায় বলে। সীমিত দায় বিশিষ্ট প্রতিষ্ঠানকে ব্যবসায় যৌথ মূলধনী ব্যবসায় বলে। বুঝা গেছে? আমি জাস্ট ডেফিনেশনটা বোঝানোর এখনো ডেফিনেশনটাই আছি, এখনো ডেফিনেশনে আছি ভাইয়া। আচ্ছা আমি বলি, যে কোনো ব্যবসায়ের ডেফিনেশন যদি আমাকে কোয়েশ্চনে চাই, আমার প্রশ্নে যদি যে কোনো ব্যবসায়ের ডেফিনেশন চাই বা কি বুঝো মানে এই ব্যবসা বলতে কি বুঝো এরকম যদি আমাকে কোয়েশ্চনটা করে, সেক্ষেত্রে আমি করব হচ্ছে ওই ব্যবসায়ের বৈশিষ্ট্য দিয়ে ডিফাইন করব জিনিসটাকে, ওই ব্যবসায়ের বৈশিষ্ট্য দিয়ে ডিফাইন করব, ঠিক আছে। তো আমি আজকের টপিক হচ্ছে যৌথ মূলধনী ব্যবসায়। আজকে যৌথ মূলধনী ব্যবসায়ের ডেফিনেশন কিভাবে দিব, এটা দিয়ে বৈশিষ্ট্য দিয়ে। যেমন কোম্পানি আইনের অধীনে গঠিত কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী সীমিত দায় বিশিষ্ট প্রতিষ্ঠান, তিনটা যৌথ মূলধনী ব্যবসায়ের মেইন তিনটা বৈশিষ্ট্য আমি এখানে মেনশন করলাম। যৌথ মূলধনী ব্যবসায়ের তিনটা মেইন বৈশিষ্ট্য আমি এখানে মেনশন করলাম। ফার্স্ট অফ অল হচ্ছে কোম্পানি আইনের অধীনে গঠিত, এটা হচ্ছে আইন সৃষ্ট প্রতিষ্ঠান, কিছুক্ষণ পরে বলতেছি। এটা হচ্ছে একটা আইন সৃষ্ট প্রতিষ্ঠান, এটা আইনের অধীনে থাকবে, কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী এবং সীমিত দায় বিশিষ্ট প্রতিষ্ঠান। তিনটা পয়েন্ট লিখছি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা এবার আসি, তাহলে ডেফিনেশনটা কিরকম হচ্ছে, কোম্পানি আইনের অধীনে গঠিত পরিচালিত কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী সীমিত দায় বিশিষ্ট প্রতিষ্ঠানই হচ্ছে যৌথ মূলধনী ব্যবসায়ী। ওকে, ক্লিয়ার? এই জিনিসটা কি ক্লিয়ার হয়েছে এখন? এই জিনিসটা এখন ক্লিয়ার কিনা? আচ্ছা আমরা এখন ডেফিনেশনটা শেষ করছি, ঠিক আছে। তাহলে এখন এই জিনিসটা কোথা থেকে আসছে, যৌথ মূলধনী ব্যবসা কোথা থেকে আসছে, যৌথ মূলধনী ব্যবসা কোথা থেকে আসছে, যৌথ মূলধনী ব্যবসা কোথা থেকে আসছে মানে কিভাবে ক্রিয়েট হয়েছে জিনিসটা। আচ্ছা এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট, আমরা একটু খেয়াল করি যৌথ মূলধনী ব্যবসা কিভাবে ক্রিয়েট করা হয়েছিল। আমি ফার্স্ট অফ অল বলছি হচ্ছে এটা অংশীদারি ব্যবসায়ের সীমাবদ্ধতা থেকে মূলত এই যৌথ মূলধনী ব্যবসায়ের উদ্ভব হয়েছে। তো ফার্স্ট অফ অল এটা প্রথম গঠিত হয়েছিল হচ্ছে 1844 সালে। 1844 সালে 1844 সালে কিভাবে আমরা জানি, শিল্প বিপ্লব হয়েছিল কখন, 1750 থেকে 1850, মানে এই সময়ের মধ্যে ইংল্যান্ডে একটা কি হয়েছিল, শিল্প বিপ্লব কি মানে এই যে 1750 থেকে 1750-এর পর থেকে ইংল্যান্ডের যে ইন্ডাস্ট্রিয়াল যে রেভলিউশনটা হয়েছিল, মূলত ওইটাকে আমরা শিল্প বিপ্লব হিসেবে চিনি। মানে শিল্পের যে একটা হঠাৎ গ্রোথটা হয়েছিল ওইটাকে আমরা শিল্প বিপ্লব হিসেবে চিনি, ঠিক আছে। তো তখন হচ্ছে তাদের কিছু ছোট ছোট যে বিজনেসগুলো ছিল তারা চাচ্ছিল এগুলাকে একটু অনেক বড় করতে, এক্সপান্ড করতে, রাইট, ওগুলাকে একটু এক্সপান্ড করতে চাচ্ছিল তারা। তো সেক্ষেত্রে তাদের তো ক্যাপিটাল লিমিটেড, তাদের ক্যাপিটাল যেহেতু লিমিটেড, সো তারা চাচ্ছিল হচ্ছে খুব বড় একটা ক্যাপিটাল নিয়ে বিজনেসটা আরম্ভ করতে। তো তখন ব্রিটেনের রাজারানী করছিল হচ্ছে 1844 সালে, ব্রিটেনের রাজারানী 1844 সালে দ্য কোম্পানি অ্যাক্ট নামে একটা দ্য কোম্পানি অ্যাক্ট নামে একটা আইন তৈরি করে। দ্য কোম্পানি অ্যাক্ট নামে একটা আইন তৈরি করে কত সালে, 1844 সালে। 1844 সালে দ্য কোম্পানি অ্যাক্ট নামে একটা আইন তৈরি করে, ঠিক আছে। আমি কিছুক্ষণ পর এগুলো আবার ফিডব্যাক নিব, তোমাদের থেকে বলতে হবে, আমি এগুলো মুছে দেওয়ার পর তোমাদের থেকে আবার জিজ্ঞেস করব। তাহলে 1844 সালে দ্য কোম্পানি অ্যাক্ট নামে একটি আইন তৈরি করে। এই আইনের অধীনে মূলত অনেক দিন ধরে যৌথ মূলধনী ব্যবসা পরিচালিত হয়েছিল, ঠিক আছে। 1844 সালে ইভেন এটা আমাদের ভারতীয় উপমহাদেশে আসছিল হচ্ছে কত সালে, 1850 সালে। 1850 সালে ভারতীয় উপমহাদেশে প্রথম চালু করছিল। 1850 সালে প্রথম ভারতীয় উপমহাদেশে কোম্পানি আইন পাস হয়। দেখা যাচ্ছে লেখাগুলো, দেখা যাচ্ছে? আচ্ছা লেখাগুলো দেখা যাচ্ছে নাকি এক পাশ হয়ে গেছে বেশি?
আচ্ছা, তো কি বলতেছিলাম, প্রথম হচ্ছে 1844 সালে দ্য কোম্পানি অ্যাক্ট নামে ব্রিটেনের রাজারানী একটা আইন পাশ করে, যেটার অধীনে ছিল যৌথ মূলধনী ব্যবসা পরিচালিত হতো, ঠিক আছে। এরপরে ভারতীয় উপমহাদেশে এটা আসছিল হচ্ছে 1850 সালে, ভারতে পুরো ভারত মহাদেশে এটা চালু করছিল হচ্ছে 1850 সালে, ঠিক আছে। 1850 সালে এটা বাংলাদেশেও ছিল। 1850-এর পরে হচ্ছে বাংলাদেশে এটা অনেক বছর স্বাধীনতার পরেও অনেক বছর ধরে এই আইনটা প্রচলিত ছিল বাংলাদেশে। তো 1850 সালের পরে 1994 সালে এটাকে আবার নতুন করে সংশোধন করা হয়েছিল। 1913 সালে, সরি, 1913 সালে ভারতে এটাকে আবার নতুন করে সংশোধন করছিল 1913 সালে, ঠিক আছে। এটা কি দেখা যাচ্ছে? আচ্ছা, 1913 সালে এটা নতুন করে কিছু সংশোধন আনছিল, আনার পরে যেটা বাংলাদেশেও প্রচলিত ছিল স্বাধীনতার পর পর্যন্ত। স্বাধীনতার পরে 1994 সালে বাংলাদেশে নতুন করে এই আইনটা আবার পাশ করা হয়। নতুন করে 1994 সালে কোম্পানি আইনটা আবার নতুন করে পুনর্গঠন করা হয়, এবং তখন থেকে এই আজ পর্যন্ত 1994 সালে কোম্পানি আইন বাংলাদেশে প্রচলিত আছে। বুঝতে পারছি আমরা জিনিসটা? 1994। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, বোঝা গেছে এতটুকু। 1844 থেকে 1994 এই কাহিনীটা কি বোঝা গেছে? পুরো প্রসেসটা, এই পুরো জিনিসটা কি বোঝা গেছে? আচ্ছা, আচ্ছা, আমি আবারও একটু রিপিট করে দিচ্ছি। 1844 সালে প্রথম কোম্পানি অ্যাক্ট, দি কোম্পানি অ্যাক্ট নামে, দি জয়েন্ট স্টক কোম্পানি অ্যাক্ট, এটা দি জয়েন্ট স্টক কোম্পানি অ্যাক্ট আর কি, দ্য জয়েন্ট স্টক কোম্পানি অ্যাক্ট নামে একটি আইন পাশ করা হয়। তো আইন তৈরি করা হয়, যেটার আন্ডারে কি যৌথ মূলধনী ব্যবসাগুলো পরিচালিত হতো। এরপর হচ্ছে 1850 সালে সেটা ভারতীয় উপমহাদেশে প্রথম চালু করে। এরপর 1913 সালে পুরো ভারতের জন্য এটা একটা চেঞ্জ আনা হয়েছিল। তো মানে ভারতের আলোকে আর কি, পুরো ভারতবর্ষের আলোকে এটা একটু চেঞ্জ দরকার ছিল। চেঞ্জ আনার পরে 1994 সালে সেটা আবার বাংলাদেশে নতুন করে একটু চেঞ্জ করা হয়। ওই 1994 সালে যে কোম্পানি আইনটা ছিল এখনো বর্তমানে সেটা আছে, ঠিক আছে। আচ্ছা, বুঝতে পারছি তো জিনিসটা। এগুলো কিন্তু আমাদের এমসিকিউতে আসে, এগুলো আমাদের এমসিকিউতে আসবে। আচ্ছা, তো এরপর আসতেছে হচ্ছে যৌথ মূলধনী ব্যবসায়ের বৈশিষ্ট্য। মানে আমরা যৌথ মূলধনী ব্যবসা চেনার জন্য কিছু ফ্যাক্টর আছে। যৌথ মূলধনী ব্যবসায় কি এটা চেনার জন্য আমাদের কিছু ফ্যাক্টর আছে, ওই ফ্যাক্টর দ্বারা আমরা তাকে ডিফাইন করতে পারবো। ফার্স্ট অফ অল হচ্ছে আমি ওই যে ডেফিনেশনে যেটা বলছিলাম, কোম্পানি আইনের অধীনে গঠিত, এটা একটা আইনের অধীনে গঠিত প্রতিষ্ঠান, এটা একটা আইনের অধীনে গঠিত প্রতিষ্ঠান, ঠিক আছে। আচ্ছা, আইনের অধীনে গঠিত একটা প্রতিষ্ঠান। তো কিছুক্ষণ আগে বলছিলাম বাংলাদেশে 1994 সালে কোম্পানি আইন প্রচলিত আছে। মানে যে কোনো কোম্পানি এখানে এস্টাবলিশ করার জন্য আমাকে 1994 সালে কোম্পানি অ্যাক্ট যে বাংলাদেশে আছে সেটা অবশ্যই মানতে হবে। তো এই জন্য এটাকে বলা হচ্ছে আইন সৃষ্ট প্রতিষ্ঠান বা আইনের অধীনে গঠিত একটা প্রতিষ্ঠান, রাইট। আচ্ছা, আচ্ছা, এরপরে বলতেছে কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী। কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী, এটাই মোস্ট ইম্পর্টেন্ট। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার যৌথ মূলধনী ব্যবসায়ীর। আচ্ছা, এটা একটি কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী একটা প্রতিষ্ঠান। কৃত্রিম ব্যক্তিসত্তা মানে কি? কৃত্রিম ব্যক্তিসত্তা মানে কি? আচ্ছা, আমরা কি এটার সাথে আগে পরিচিত? কৃত্রিম ব্যক্তিসত্তা, কৃত্রিম ব্যক্তিসত্তা বলতে কি বোঝায়? কৃত্রিম ব্যক্তিসত্তার মানে হচ্ছে মানে এটা কোনো ব্যক্তি না। এখানে বলা হচ্ছে কৃত্রিম ব্যক্তি, এটা অরিজিনাল কোনো ব্যক্তি না, মানব না, এটা মানুষ না, কিন্তু এটা একটা ব্যক্তির মতো আচরণ করে। আমি আবারও বলতেছি, এখানে কৃত্রিম ব্যক্তিসত্তা মানে হচ্ছে এটা কোনো মানব বা মানুষ না, ফিজিক্যাল কোনো স্ট্রাকচারাল মানুষ না,
তবে সেটা যে কাজগুলো করবে এগুলো হচ্ছে মানুষের মতো কাজ করবে, এই জন্য এটাকে বলা হচ্ছে কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী। এটা জাস্ট কনসেপ্ট ক্লিয়ার করার জন্য বলছি, এটা পরীক্ষায় লেখা যাবে না। ওকে, আমি কি বলছি, এটা হচ্ছে কৃত্রিম ব্যক্তি সত্তা মানে কি, এটা ফিজিক্যাল এক্সিস্টেন্সে কোনো মানুষ না, তবে মানুষের মতো কাজ করবে, এই জন্য এটাকে বলা হচ্ছে কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী। সেটা কিরকম ভাইয়া, সেটা হচ্ছে প্রত্যেকটা ব্যবসায়ের, যৌথ মূলধনী ব্যবসায়ের একটা স্পেসিফিক নাম থাকবে, দেশের আইনের অধীনে বৈধ কিছু নাম থাকবে, মানে ওই বিজনেসের একটা নাম থাকবে, স্পেসিফিক একটা নাম থাকবে। তো ব্যবসায় যখন তার দৈনন্দিন কাজগুলো পরিচালনা করবে, সেক্ষেত্রে ওই বিজনেসের নাম দিয়ে সে সব কাজ কমপ্লিট করবে। ঠিক আছে, এই জন্য বলা হচ্ছে মূলত এটা কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী, মানে ব্যক্তির মতো আচরণ করবে। যেমন কারো নামে যদি মামলা করতে হয়, সেক্ষেত্রে প্রতিষ্ঠানের নাম দিয়ে মামলা করতে হবে, কোনো স্পেসিফিক কোনো ব্যক্তির নামে মামলা করবে না। ঠিক আছে, এই জন্য বলা হচ্ছে এটা কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী। ওকে, আচ্ছা, তো এরপর আসতেছে হচ্ছে সীমিত দায় বিশিষ্ট প্রতিষ্ঠান। যৌথ মূলধনী ব্যবসায়ের দায় সবসময় সীমিত হয়, তবে স্পেসিফিক কিছু আছে, অসীম দায় সম্পন্ন প্রতিষ্ঠান আছে, যেটা বাংলাদেশে নাই আসলে। সীমিত দায় বিশিষ্ট প্রতিষ্ঠান, এখানে প্রত্যেকটা শেয়ার হোল্ডারদের দায় সীমিত হবে বা সসীম হবে। প্রত্যেকটা শেয়ার হোল্ডারদের দায় কি হবে, সসীম হবে। প্রত্যেকটা শেয়ার হোল্ডারদের দায় সবসময় কি হবে, সসীম থাকবে। ওকে, আচ্ছা, তুই ডিস্টার্ব করতেছ নাকি? আচ্ছা, কি বলছি, সীমিত দায় বিশিষ্ট প্রতিষ্ঠান মানে কি, এখানে প্রত্যেক কি বলে শেয়ার হোল্ডারদের দায় কি থাকে, সসীম, এই জন্য এটাকে বলা হচ্ছে সীমিত দায় বিশিষ্ট প্রতিষ্ঠান। আচ্ছা, এর বাইরে কয়েকটা বৈশিষ্ট্যের নাম বলতে হবে, যেগুলো আমি এখানে আলোচনা করব। দেখি এর বাইরে কয়েকটা বৈশিষ্ট্যের নাম বলো, যারা এই মুহূর্তে লাইভ ক্লাস দেখতেছো, এর বাইরে কয়েকটা বৈশিষ্ট্যের নাম বলো, কুইক। একটু তাড়াতাড়ি বলতে হবে। আচ্ছা, এখানে একজন বলতেছে নিবন্ধন, রাইট, এরকম প্রত্যেকটা বিজনেসের অবশ্যই নিবন্ধনটা করে নিতে হবে। বাংলাদেশের প্রত্যেকটা যৌথ মূলধনী ব্যবসায়ের নিবন্ধন বাধ্যতামূলক, অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বাধ্যতামূলক না, এক মালিকানা ব্যবসায় তো না। অংশীদারি ব্যবসায় অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বাধ্যতামূলক না, তবে যৌথ মূলধনী কোম্পানির নিবন্ধন বাধ্যতামূলক। ঠিক আছে, যৌথ মূলধনী ব্যবসায়ের নিবন্ধনটা কি বাধ্যতামূলক, হ্যাঁ এটাও লেখা যাবে, নিবন্ধন বাধ্যতামূলক। এরপরে একজন বলতেছে চিরন্তন অস্তিত্ব, এটা মোস্ট ইম্পর্টেন্ট, চিরন্তন অস্তিত্ব। ওকে, চিরন্তন অস্তিত্ব। আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ। আচ্ছা, চিরন্তন অস্তিত্ব, তো চিরন্তন অস্তিত্ব মানে কি, অস্তিত্ব মানে হচ্ছে এক্সিস্টেন্স, এটার এক্সিস্টেন্স চিরন্তন মানে অনবরত থাকবে, রানিং স্টাইলে চলতে থাকবে এটা। তো চিরন্তন অস্তিত্ব বলতে বোঝাচ্ছে এটা অবশ্য প্রত্যেক কিছুরও তো অবশ্যই একটা শেষ আছে, তবে এখানে চিরন্তন অস্তিত্ব মানে যেটা বোঝাচ্ছে এটা সহজে আসলে বিলুপ সাধনটা হয় না, মানে সহজে বিলুপ হয় না। ঠিক আছে, সহজে কি হয় না, বিলুপ হয় না। সেটা কিরকম, যেমন আমরা দেখি কোনো পার্টনারশিপ বিজনেস, অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে বা এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে, এক মালিকানা ব্যবসায়ের মালিক মারা গেছে মানে কি পুরো ব্যবসা শেষ, এক মালিকানা ব্যবসায়ের মালিক মারা গেছে মানে কি পুরো ব্যবসা শেষ। এরপর হচ্ছে অংশীদারি ব্যবসায়ের কোনো মালিক যদি কোনো পার্টনার
অংশীদার যদি কি হয় মারা যায় বা দেউলিয়া হয়ে যায় বা পাগল হয়ে যায়, এই টাইপসের হয়ে গেলে ওই ব্যবসায় কিছু জটিলতা দেখা দেয়, মানে এক পর্যায়ে সেটা বিলুপ সাধনের পথে চলে যায়। তো সেক্ষেত্রে যৌথ মূলধনী ব্যবসায়ের ক্ষেত্রে যারা মালিক থাকবে, মালিক বলতে এখানে শেয়ার হোল্ডার, ওই শেয়ার হোল্ডাররা তাদের স্পেসিফিক কোনো ব্যক্তির কোনো শেয়ার হোল্ডারদের সমস্যার কারণে এটা আসলে কি হয় না, বিলুপ সাধন হয় না, ঠিক আছে। এই জন্য এটাকে বলা হচ্ছে মূলত চিরন্তন অস্তিত্ব। এটা আমাদেরকে ব্যাখ্যা করতে বলতে পারে কোম্পানি ব্যবসায়ের চিরন্তন অস্তিত্ব বলতে কি বোঝায় বা চিরন্তন অস্তিত্ব ধারণাটা ব্যাখ্যা করো, ঠিক আছে। তো বুঝতে পারছি জিনিসটা। এরপর আসতেছে হচ্ছে একজনে লিখছে হচ্ছে সদস্য সংখ্যা, রাইট। সদস্য সংখ্যা, সদস্য সংখ্যা দিয়ে আমরা এটাকে ডিফাইন করতে পারি। সদস্য সংখ্যা, সদস্য সংখ্যা, সদস্য সংখ্যা কীরকম? যৌথ মূলধনী ব্যবসায়ের দুইটা টাইপস আছে, আমরা কিছুক্ষণ পরে পড়বো সেটা। কোম্পানির সদস্য সংখ্যা, রাইট। সদস্য সংখ্যা কিরকম? যৌথ মূলধনী ব্যবসায়ের দুইটা টাইপস আছে, একটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি আর একটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি। সেক্ষেত্রে যদি বিজনেসটা যদি পাবলিক লিমিটেড কোম্পানি হয় সেক্ষেত্রে এটার সদস্য সংখ্যা থাকবে হচ্ছে সর্বনিম্ন কতজন? সর্বনিম্ন হচ্ছে 7 জন, সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ পাবলিক লিমিটেড কোম্পানি। আর প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সর্বোচ্চ কতজন? 50 জন, ঠিক আছে। তাহলে সদস্য সংখ্যা দিয়ে আমরা এটাকে কি করতে পারি? ডিফাইন করতে পারি। আর কি থাকে? আর কি থাকে এটার? আর কি থাকতে পারে বৈশিষ্ট্য? আর কি কি বৈশিষ্ট্য থাকতে পারে? সাধারণ শিলমোহর, জান্নাতুল ফেরদৌসি জান্নাত, সাধারণ শিলমোহর, হ্যাঁ সাধারণ শিলমোহর। এটা কি বোঝা যাচ্ছে? তাহলে সাধারণ শিলমোহর বলতে কি? সাধারণ শিলমোহর মানে হচ্ছে এটার একটা, ওই যে বললাম স্পেসিফিক একটা, প্রত্যেকটা বিজনেসের এক একটা সত্তা থাকে, সত্তাটা বোঝা যায় হচ্ছে তাদের শিলমোহর দিয়ে, মানে প্রত্যেকটা বিজনেসের এক একটা আলাদা কি থাকবে? শিলমোহর থাকবে, সাধারণ শিলমোহর, ঠিক আছে। আচ্ছা তো ঠিক আছে, বৈশিষ্ট্যগুলো বোঝা গেছে প্রত্যেকটা পয়েন্ট। কোনো পয়েন্ট না বুঝলে আমি আবার আলোচনা করব। আমি এইগুলো দিয়ে শেষ করতে চাচ্ছি, বইয়ে আরও অনেক 12-13টা আছে, আমার 12-13টা দেখার প্রয়োজন নেই বা বোঝারও প্রয়োজন নেই, আমার জাস্ট এই 5-6টা দেখলে হবে, এগুলা শিখলে হবে, ঠিক আছে। তো এগুলোতে কোনো সমস্যা আছে? কারো কোনো সমস্যা আছে? সবার ক্লিয়ার? এটা এটা কি সবার ক্লিয়ার এখন? বৈশিষ্ট্যগুলো সবার ক্লিয়ার কিনা? আমি মুছে দিব এখন, দু একজন হলে জানাও বৈশিষ্ট্যগুলো সবার ক্লিয়ার কিনা। বৈশিষ্ট্যগুলো সবার ক্লিয়ার? বৈশিষ্ট্যগুলো সবার ক্লিয়ার কিনা? ওকে, ক্লিয়ার 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 ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমরা তাহলে বৈশিষ্ট্য বুঝতে পারছি। এরপর আসতেছে হচ্ছে গুরুত্ব। অনেক সময় আমাদেরকে ক নাম্বার কোয়েশ্চনে বলতে পারে যৌথ মূলধনী ব্যবসায়ের গুরুত্ব ব্যাখ্যা করো, যৌথ মূলধনী ব্যবসায়ের গুরুত্ব ব্যাখ্যা করো, এটা জাস্ট ক নাম্বার কোয়েশ্চনে আসে। মঞ্জুরুল ইসলাম না না বলছেন কেন? কোন পয়েন্ট বুঝেন না? আপনি একটু আবার কমেন্টে জানান কোন পয়েন্টটা বুঝেন না, জাস্ট ওই পয়েন্টটা আলোচনা করব। আচ্ছা, তো এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে যৌথ মূলধনী ব্যবসায়ের গুরুত্ব আমাদেরকে খ নম্বর কোয়েশ্চনে সেটা বলতে পারে। ওই যে যেটা বললাম, যৌথ মূলধনী ব্যবসাটা ক্রিয়েট হয়েছে মূলত কিসের কারণে? এক মালিকানা এবং অংশীদারি ব্যবসায়ের সীমাবদ্ধতার, কিছু সীমাবদ্ধতার কারণে। যেমন সীমাবদ্ধতা বলতে সেটা হতে পারে পরিচালনায় সীমাবদ্ধতা আছে, মানে কিছু লিমিটেশন আছে। সবচেয়ে বড় লিমিটেশনটা হচ্ছে ক্যাপিটালে, মূলধনের ক্ষেত্রে। মূলধনটা বাড়ানোর জন্য, মানে বড় মূলধন, হিউজ মূলধন নিয়ে ব্যবসা করার জন্য যৌথ মূলধনী ব্যবসায়ের গুরুত্ব
অপরিসীম। ঠিক আছে, তো আমাদের এখানে বইয়ে কিছু পয়েন্ট উল্লেখ করা আছে। ফার্স্ট অফ অল হচ্ছে বৃহদায়তন ব্যবসা প্রতিষ্ঠান। এটা অবভিয়াসলি এটা কি হবে, অবভিয়াসলি এটা কি হবে, ব্যবসাটা বড় হবে, বৃহদায়তন ব্যবসায় হবে, যেহেতু এখানে ক্যাপিটাল অনেক, লোকজনের ইনভলভমেন্ট অনেক, অনেক লোকজনের এখানে কি আছে, ইনভলভমেন্ট আছে, সো এটা অনেক বড় একটা প্রতিষ্ঠান। এরপর হচ্ছে উত্তম বিনিয়োগ ক্ষেত্র বলা আছে। হ্যাঁ, এখানে মানুষ রিস্ক ফ্রি, যারা রিস্ক ফ্রি থাকতে চায়, ঠিক আছে, যারা নিজের ঝুঁকি নেওয়ার থেকে বিরত থাকতে চায় ব্যবসা করার ক্ষেত্রে, সেক্ষেত্রে তারা এখানে ইজিলি কি করতে পারে, বিনিয়োগ করতে পারে। ঝুঁকি বন্টনের সুযোগ সৃষ্টি, এই জিনিসটা আর কি, ঝুঁকি বন্টনের সুযোগ সৃষ্টি মানে কি, এখানে এই প্রতিষ্ঠানটার যদি টোটাল ক্যাপিটাল যদি 5 কোটি টাকা হয়, সেক্ষেত্রে আমার ঝুঁকি থাকবে হচ্ছে আমি যতটুকু ইনভেস্ট করছি অতটুকু আর কি। তাহলে ঝুঁকি বন্টনের সুযোগ সৃষ্টি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, রাইট, এই জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট। যৌথ মূলধনী ব্যবসার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখানে হিউজ পরিমাণে কর্মসংস্থানের সুযোগ হয়, হিউজ পরিমাণে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। ঠিক আছে, সামাজিক দায়িত্ব পালন, হ্যাঁ, সেটা পুরো বাংলাদেশ না, পুরো ওয়ার্ল্ড ওয়াইড, পুরো ওয়ার্ল্ড ওয়াইডে দেখা যাচ্ছে যে যৌথ মূলধনী ব্যবসায় বড় বড় প্রতিষ্ঠানগুলা তাদের সোশ্যাল অব্লিগেশনগুলা ফুলফিল করে থাকে আর কি, সোশ্যাল রেসপন্সিবিলিটি বা সোশ্যাল অব্লিগেশন যেগুলো থাকে তারা ফুলফিল করে থাকে, আমরা এটা দেখতে পাই। মূলত এগুলো লিখলে হবে, জাস্ট এটা খ নাম্বার কোয়েশ্চেনের জন্য প্রয়োজন, জাস্ট 2টা পয়েন্ট ব্যাখ্যা করলে হবে। আচ্ছা, এরপর আসতেছি হচ্ছে যৌথ মূলধনী বা কোম্পানি সংগঠনের শ্রেণীবিভাগ, শ্রেণীবিভাগ, শ্রেণীবিভাগ। আচ্ছা, তো কোম্পানি সংগঠনের কিছু প্রকারভেদ আছে। তো ফার্স্ট অফ অল হচ্ছে এখানে কোম্পানি সংগঠনকে আমাদের যেটা পরীক্ষায় আসে আর কি, পরীক্ষায় যেটা নর্মালি যেটা সব সময় আসে, ওটা হচ্ছে কোম্পানি সংগঠনের যে মেইন প্রকারভেদটা আছে, যেমন পাবলিক লিমিটেড কোম্পানি, আরেকটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি। আমাদের বোর্ড কোয়েশ্চেনের পরীক্ষায় বোর্ড কোয়েশ্চেনে হচ্ছে এগুলোই থাকবে, পাবলিক লিমিটেড এবং প্রাইভেট লিমিটেড কোম্পানি। সেক্ষেত্রে আমাদের অ্যাজ এ বিজনেস ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট হিসেবে আমাদের আরও কিছু এটার প্রকারভেদ আছে, ইন ডিটেলস আমাদেরকে একটু একটু জানা দরকার। যেমন এখানে আমাদের বইতে যেটা দেওয়া আছে, ফার্স্ট অফ অল হচ্ছে বিধিবদ্ধ কোম্পানি সংগঠনের ক্ষেত্রে ফার্স্ট অফ অল হচ্ছে কি, বিধিবদ্ধ কোম্পানি, বিধিবদ্ধ কোম্পানি। এরপরটা কি, এরপরটা হচ্ছে নিবন্ধিত, নিবন্ধিত। এরপর আসতেছে হচ্ছে অনিবন্ধিত। আমাদের বইতে এভাবেই দেওয়া আছে। আচ্ছা, যাই হোক। আচ্ছা, তো এখানে আমাদের বিধিবদ্ধ কোম্পানিটা কি, বিধিবদ্ধ কোম্পানি বলতে কি বোঝায়, আমাদেরকে অনেক সময় খ নাম্বার কোয়েশ্চনে বলতে পারে বা খ নাম্বার কোয়েশ্চনে বলতে পারে বিধিবদ্ধ কোম্পানি বলতে কি বোঝায়। বিধিবদ্ধ মানে কি জানো, বিধিবদ্ধ মানে এটার ইংলিশ টার্মটা হচ্ছে স্ট্যাটিউটরি কোম্পানি আর কি। তো বিধিবদ্ধ কোম্পানিটা যেগুলো আমরা কোথায় দেখি, বাংলাদেশের মূলত সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সবগুলো হচ্ছে কি বিধিবদ্ধ কোম্পানি, মানে হচ্ছে একটা দেশের প্রচলিত আইন বা সরকারি মালিকানাধীন যে ইয়েগুলো থাকে, যেমন আমরা বলতে পারি হচ্ছে যে বিআরটিসি, তারপর হচ্ছে যে ওয়াসা, এই ধরনের প্রতিষ্ঠানগুলো হচ্ছে মূলত বিধিবদ্ধ কোম্পানি। এগুলো হচ্ছে মূলত দেশের প্রচলিত দেশের আইনসভায় এবং রাষ্ট্রপতির আন্ডারে অধ্যাদেশ বলে যেই প্রতিষ্ঠানগুলো গঠিত হয়, যে কোম্পানিগুলো তৈরি হয়, সেগুলো হচ্ছে মূলত বিধিবদ্ধ কোম্পানি। আচ্ছা, এখানে বলা হচ্ছে দেশের আইনসভা, সংসদ বা প্রেসিডেন্টের বিশেষ অধ্যাদেশ বলে গঠিত নিয়ন্ত্রিত কোম্পানিকে বিধিবদ্ধ কোম্পানি বলে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা মূলত দেশের রাষ্ট্রপতি বা প্রেসিডেন্টের অধ্যাদেশে
যে প্রতিষ্ঠানগুলো যে কোম্পানিগুলো ক্রিয়েট করা হয় এগুলো হচ্ছে মূলত কি বিধিবদ্ধ কোম্পানি। এরপর আসতেছে হচ্ছে নিবন্ধিত কোম্পানি। নিবন্ধিত কোম্পানি আবার দুই রকম, একটা হচ্ছে কি আচ্ছা এখানে একজনে কমেন্ট করতেছে স্বতন্ত্রধর্মী ব্যবস্থাপনা একটু বলবেন। আচ্ছা স্বতন্ত্রধর্মী ব্যবস্থাপনা, আচ্ছা স্বতন্ত্রধর্মী ব্যবস্থাপনা বোঝার জন্য আমাদের একটা অ্যাকাউন্টিং প্রিন্সিপাল আছে। অ্যাকাউন্টিং একটা প্রিন্সিপাল ছিল হচ্ছে প্রিন্সিপালটা কীরকম ছিল, ব্যবসায়িক সত্তা ধারণা। ব্যবসায়িক সত্তা ধারণা আমাদের কি মনে আছে? ব্যবসায়িক, এটাও ইম্পর্টেন্ট, ব্যবসায়িক সত্তা ধারণা আমাদের এরকম একটা কনসেপ্ট ছিল, ব্যবসায়িক সত্তা ধারণা মনে আছে? আমরা যখন হিসাব বিজ্ঞানের নীতিমালা চ্যাপ্টারে এরকম একটা ধারণা ছিল, মানে নীতিমালা চ্যাপ্টারে খুব সম্ভবত ব্যবসায়িক সত্তা ধারণা, ঠিক আছে? তো এই ধারণা অনুযায়ী আমরা কি বুঝি? এই ধারণা অনুযায়ী আমরা কি বুঝি? এই ধারণা অনুযায়ী আমরা বুঝি হচ্ছে ব্যক্তি থেকে কোম্পানির সম্পর্কটা আলাদা। ব্যক্তি থেকে কোম্পানির সম্পর্কটা কি আলাদা। ওকে, তো এখানে আমাদের এখানে মঞ্জুরুল ইসলাম যে কমেন্টটা করছে স্বতন্ত্রধর্মী ব্যবস্থাপনা বলতে কি বোঝায়? স্বতন্ত্রধর্মী ব্যবস্থাপনা বলতে বোঝাচ্ছে হচ্ছে এখানে ব্যক্তি থেকে প্রতিষ্ঠানের সম্পর্কটা আলাদা, ঠিক আছে? বুঝাতে পারছি? মূলত এই জিনিসটাকে বোঝায় আর কি ব্যবসায়িক সত্তা ধারণা। স্বতন্ত্রধর্মী ব্যবস্থাপনা বলতে বোঝায় এখানে প্রত্যেকটা ডিপার্টমেন্টের কাজ, যে ডিপার্টমেন্টের আন্ডারে কাজগুলো থাকবে মূলত তাদের উপরে কি তাদের জবাবদিহিটা তাদের হায়ার লেভেলে যারা থাকে তাদেরকে জবাবদিহি করতে হয়। মূলত এই জিনিসটাকে বুঝছেন মঞ্জুরুল ইসলাম? আচ্ছা আচ্ছা আমরা আসি নিবন্ধিত সসীম দায় সম্পন্ন, একটা হচ্ছে সসীম দায় সম্পন্ন, আরেকটা হচ্ছে অসীম দায় সম্পন্ন। ওকে, সসীম দায় সম্পন্ন আরেকটা হচ্ছে অসীম দায় সম্পন্ন। আমাদের দেশে যে কোম্পানি সংগঠনগুলো আছে হচ্ছে মূলত সবগুলাই কি, এই আনোয়ার ওয়াইফাই তো কি হয়, আনোয়ার আসিফ ওয়াইফাই কি চলে গেছে নাকি একটু চেক করো তো। ঠিক আছে, এখানে চলে গেলে কেন? না আমি এখানে দেখতেছি, একটু ল্যাপটপে চলে গেলে কেন? আচ্ছা সরি, একটু একটু ডিস্টার্ব করছিল। সব ঠিক আছে, সরি।
সরি, আমার এখানে আসলে ল্যাপটপটা হঠাৎ করে মানে একটু ডিস্টার্ব করছিল, এই জন্য ইন্টারাপশন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। এতক্ষণ ধরে যারা আছেন সবাইকে ধন্যবাদ, আসলে একটু ডিস্টার্ব করছিল। আচ্ছা, তো আমরা কতটুকু ছিলাম? ফার্স্ট অফ অল, নিবন্ধিত কোম্পানির মধ্যে সসীম দায় সম্পন্ন, আরেকটা হচ্ছে অসীম দায় সম্পন্ন। তো আমাদের বাংলাদেশে যা কোম্পানি, আমরা যে ধরনের কোম্পানি দেখি না কেন, সবগুলো হচ্ছে কি সসীম দায় সম্পন্ন। বাংলাদেশে অসীম দায় সম্পন্ন কোম্পানি নেই। সসীম দায় সম্পন্ন কি? সসীম দায় সম্পন্ন বলতে আমরা এর আগে বৈশিষ্ট্যের মধ্যে যেটা পড়ছিলাম ওইটাই। আচ্ছা, সসীম দায় সম্পন্ন বলতে কি বোঝায়? সসীম দায় সম্পন্ন মানে হচ্ছে এর আগে আমরা ওই যে যেটা বলছিলাম আর কি, সসীম দায় সম্পন্ন বা আরেকটা কি ছিল, এটা কি যেন বলছিলাম। আচ্ছা, যাই হোক, তো এখানে যারা শেয়ার হোল্ডার থাকবে তাদের প্রত্যেকের দায় হবে কি? সসীম। তাদের প্রত্যেকের দায় হবে কি? সসীম। ওকে, সসীম। সসীম দায় সম্পন্ন মানে কি? মানে সসীম দায় বলতে আমরা কি বুঝি? সসীম দায় বলতে বুঝি হচ্ছে আমরা এখানে যত টাকা ইনভেস্ট করছি অত টাকার মধ্যে, অত টাকা পর্যন্ত আমার দায়টা থাকবে, ঠিক আছে? সসীম দায় সম্পন্ন মানে হচ্ছে আমার এখানে যতটুকু ইনভেস্ট করছি আমার দায়টা সর্বোচ্চ অতটুকু পর্যন্ত। ওকে, এটাকে বলা হচ্ছে মূলত সসীম দায়। বোঝা গেছে এবার? আচ্ছা আচ্ছা, তাহলে সসীম দায় সম্পন্ন, তো কি কি বলছিলাম? অসীম দায় সম্পন্ন কোম্পানি বাংলাদেশে নাই, ঠিক আছে? তাহলে সসীম দায় সম্পন্ন নিচে লিখলে কি দেখা যাচ্ছে? আচ্ছা তো সসীম দায় সম্পন্নের মধ্যে আছে হচ্ছে প্রাইভেট লিমিটেড, পাবলিক লিমিটেড এবং প্রাইভেট লিমিটেড। পাবলিক লিমিটেড কোম্পানি এবং প্রাইভেট লিমিটেড কোম্পানি। প্রাইভেট লিমিটেড কোম্পানি, ঠিক আছে? এটা তো দেখা যাচ্ছে না। আচ্ছা, সসীম দায় সম্পন্ন কোম্পানির মধ্যে আছে হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি এবং প্রাইভেট লিমিটেড কোম্পানি, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের পরীক্ষা হচ্ছে আসবে, আমাদের এখানে বোর্ড পরীক্ষা হচ্ছে এগুলাই আসবে, পাবলিক লিমিটেড এবং প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্লাসিফিকেশন এখান থেকে মূলত আমাদের কোয়েশনটা করা হয়। তো পাবলিক লিমিটেড কোম্পানি কি? পাবলিক লিমিটেড কোম্পানি হচ্ছে এটা আমরা বৈশিষ্ট্য থেকে বুঝবো আর কি। পাবলিক লিমিটেড কোম্পানি হচ্ছে মূলত আমরা কোম্পানি সংগঠন বলতে যেগুলো বুঝি নর্মালি, এগুলো হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। তবে প্রাইভেট লিমিটেড কোম্পানি আছে। পাবলিক লিমিটেড কোম্পানি হচ্ছে যেখানে কিছুক্ষণ আগে বলছি সদস্য সংখ্যা হচ্ছে সর্বনিম্ন 7 জন এবং সর্বোচ্চ যতজন শেয়ার হোল্ডার থাকবে ততজন, ঠিক আছে? যতজন শেয়ার হোল্ডার থাকবে ততজন। সদস্য সংখ্যার ওই সদস্য সংখ্যার পার্টে বলছিলাম এটা। আচ্ছা, প্রাইভেট লিমিটেড কোম্পানি হচ্ছে কি? প্রাইভেট লিমিটেড কোম্পানিতে সর্বনিম্ন সদস্য সংখ্যা কতজন? 2 জন, সর্বোচ্চ হচ্ছে 50 জন, সর্বোচ্চ 50 জন। আচ্ছা, তো এরপরে আমাদের আর দুইটা কয়েকটা আছে ক্লাসিফিকেশনের মধ্যে, যেমন বলতেছে সরকারি কোম্পানি, বেসরকারি কোম্পানি, হোল্ডিং কোম্পানি এবং সাবসিডিয়ারি কোম্পানি। তো এখানে এগুলো আমাদের অনেক সময় পরীক্ষায় আসে। ফার্স্ট অফ অল এই জিনিসটা বোঝা গেছে তো? আচ্ছা আচ্ছা, এর বাইরে আমাদের কিছু ক্লাসিফিকেশন আছে, যেমন হচ্ছে সরকারি কোম্পানি। সরকারি কোম্পানি বলতে যেটা বোঝায়, সরকারি কোম্পানি হচ্ছে যেখানে যে কোম্পানির মালিকানা 51%, মিনিমাম 51% মালিকানা যদি সরকারের আন্ডারে থাকে সেটাকে বলা হবে সরকারি কোম্পানি। আমি এগুলো একটু মুছে দিই। সরকারি কোম্পানির ক্ষেত্রে যদি 51%, মিনিমাম 51% যদি শেয়ার 51% শেয়ার যদি সরকারের আন্ডারে থাকে সেটাকে বলা হবে সরকারি কোম্পানি। বোঝা গেছে?
বোঝা গেছে? মিনিমাম 51% শেয়ার যদি সরকারের আন্ডারে থাকে সেটাকে বলা হবে সরকারি কোম্পানি। এরপর হচ্ছে বেসরকারি কোম্পানি, ঠিক উল্টোটা আর কি। 51% যদি বেসরকারি কোনো কোম্পানির আন্ডারে থাকে সেটাকে বলে বেসরকারি কোম্পানি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে হোল্ডিং কোম্পানি। হোল্ডিং কোম্পানি, হোল্ডিং কোম্পানি জিনিসটা একটু বোঝা দরকার, এটা আমাদের অনেক সময় পরীক্ষায় আসে। হোল্ডিং কোম্পানি, হোল্ডিং কোম্পানি হচ্ছে দেখো ভাইয়া, সাপোজ দুইটা প্রতিষ্ঠান, ঠিক আছে, দুইটা প্রতিষ্ঠান। এরপরে আরেকটা ক্লাসিফিকেশনের মধ্যে লাস্ট ওয়ান হচ্ছে কি সাবসিডিয়ারি কোম্পানি। হোল্ডিং কোম্পানি এবং সাবসিডিয়ারি কোম্পানি আমি এখান থেকে বুঝিয়ে দিচ্ছি। হোল্ডিং কোম্পানি এবং সাবসিডিয়ারি কোম্পানি, সাপোজ এই কোম্পানিটা হচ্ছে ক আর এটা হচ্ছে খ কোম্পানি। মনে করো একটা কোম্পানি, এই কোম্পানির শেয়ার যদি ক কোম্পানি মিনিমাম 51% শেয়ার যদি কিনে নেয়, খ কোম্পানির শেয়ার 51% শেয়ার, খ কোম্পানির মিনিমাম 51% শেয়ার যদি ক কোম্পানি কিনে নেয়, সেক্ষেত্রে ক কোম্পানিকে বলা হবে হোল্ডিং কোম্পানি আর খ কোম্পানিকে বলা হবে সাবসিডিয়ারি কোম্পানি। বোঝা গেছে? সাবসিডিয়ারি এবং হোল্ডিং কোম্পানি, সাবসিডিয়ারি এবং হোল্ডিং কোম্পানি, এটা বইয়ে হচ্ছে 50% বা 50%-এর বেশি, তাহলে 50%-এর বেশি হলে 51% থেকে শুরু হয় আর কি। তাহলে কি বলছি এখন, কোনো কোম্পানির টোটাল শেয়ার থেকে যদি 51%, মিনিমাম 51% শেয়ার যদি একটা কোম্পানি কিনে নেয়, সেক্ষেত্রে যে কোম্পানি কিনে নেবে তাকে বলা হচ্ছে কি হোল্ডিং কোম্পানি, আর যে কোম্পানির শেয়ার কিনবে তাকে বলা হবে কি সাবসিডিয়ারি কোম্পানি। ওকে, বুঝা গেছে এবার? আচ্ছা আচ্ছা, তো আমাদের পরীক্ষা মূলত এতটুকুর মধ্যে থাকে। এই চ্যাপ্টারের কোয়েশ্চেন, ক্লাসিফিকেশন এবং বৈশিষ্ট্য এবং গুরুত্ব এতটুকুর মধ্যেই থাকে মূলত। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা আজকে ক্লাসটা বুঝতে পারছি তো? আজকের ক্লাসে যা পড়াইছি এগুলো একটু বুঝতে পারছি তো? আজকের ক্লাসে আমরা ফার্স্ট অফ অল পড়ছিলাম হচ্ছে যৌথ মূলধনী ব্যবসার সংজ্ঞা, এরপর হচ্ছে বৈশিষ্ট্য, এরপর হচ্ছে তার উৎপত্তিটা কিভাবে হয়েছিল এটা পড়ছি। এরপর হচ্ছে লাস্ট হচ্ছে গুরুত্ব, যৌথ মূলধনী ব্যবসার গুরুত্ব, এবং সবশেষে আমরা শ্রেণী বিভাগ প্রকারভেদটা দেখছি। ওকে, আচ্ছা, তো বোঝা গেছে তো? আচ্ছা ঠিক আছে, আমি একটু ফিডব্যাক নিতে চাচ্ছি। দেখি বলো তো, প্রথম কোম্পানি আইন পাস হয় কত সালে? প্রথম কোম্পানি আইন পাস হয়েছিল কত সালে? দেখি কমেন্টে জানাও, কমেন্টে একটু জানাতে হবে। দেখি এতক্ষণ যে ক্লাস করেছি সেটা সার্থকতা কই দেখি। প্রথম কোম্পানি আইন পাস হয়েছিল কত সালে? কারো মনে আছে? প্রথম কোম্পানি আইন পাস হয়েছিল কত সালে? আচ্ছা, প্রথম কোম্পানি আইন পাস হয়েছিল কত সালে? মুরসালিন সাকিব 1994। 1994 নাকি? একজনে বলছে 1994। অ্যান্সারটা আমি নিতে পারতেছি না। প্রথম কোম্পানি আইন মানে পৃথিবীতে সর্বপ্রথম কোম্পানি আইন পাস হয়েছিল কত সালে? কেউ বলতে পারতেছে না? জান্নাতুল ফেরদৌস, থ্যাঙ্কস। 1844 সালে, 1844 সালে পৃথিবীতে সর্বপ্রথম কোম্পানি আইন পাস হয়েছিল হচ্ছে 1844 সালে। আইনটার নাম কি ছিল? দ্য জয়েন্ট স্টক কোম্পানি অ্যাক্ট। দ্য জয়েন্ট স্টক কোম্পানি অ্যাক্ট, ঠিক আছে?
1844 সালে পৃথিবীতে সর্বপ্রথম কোম্পানি অ্যাক্ট পাস হয়েছিল ব্রিটেনে। কোথায়? ব্রিটেনে। 1844 সালে আইনটার নাম ছিল হচ্ছে দি জয়েন্ট স্টক কোম্পানি অ্যাক্ট। ওকে, আচ্ছা। এরপরে ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম কোম্পানি আইন পাস হয় কত সালে? মানে ভারতীয় উপমহাদেশে প্রথম গ্রহণ করছিল আইনটা প্রচলিত ছিল কত সালে বলতে পারো? ভারতীয় উপমহাদেশে কোম্পানি আইন কত সালে পাস হয়? ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম কোম্পানি আইন পাস হয় কত সালে? সবাই একটু জানাতে হবে, দেখি কে পারে। ভারতীয় উপমহাদেশে কোম্পানি আইন পাস হয় কত সালে? কত সালে? মুরসালিন সাকিব বলছে 1850 সালে। রাইট, 1850 সালে ভারতীয় উপমহাদেশে 1850 সালে ভারতীয় উপমহাদেশে। আচ্ছা, এটার একটা সংশোধন করছিল, এটার একটা সংশোধন প্রয়োজন হয়েছিল। আচ্ছা, সংশোধনটা কেন করা হয় বলতে পারো? সংশোধন হচ্ছে বিভিন্ন ব্যবসায়িক পরিবেশ চেঞ্জ হয় এবং টেকনোলজিক্যাল চেঞ্জ আসে, মানে অনেক রকম চেঞ্জের নতুন নতুন আপডেট পৃথিবীতে, যে এই যে শিল্প বিপ্লব থেকে শুরু করে সব কিছু মডার্নাইজ করা হচ্ছে, এই জন্য মূলত আইনেরও কিছু চেঞ্জ করা দরকার, এই জন্য চেঞ্জটা হয়। এরপর হচ্ছে 1850 সালে আর পরে আরেকবার চেঞ্জ হয়েছিল ভারতে, সেটা কত সালে? নতুন করে আরেকবার চেঞ্জ হয়। ইকবাল হোসেন বলছে 1994। নট, নো 1994 না, 1994 না। ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম 1850 সালে কোম্পানি অ্যাক্ট পাস হওয়ার পরে এরপর এটার একটা চেঞ্জ হয়েছিল। চেঞ্জটা হচ্ছে কত সালে কেউ বলতে পারতেছে না? 1913। জান্নাতুল ফেরদৌস, থ্যাঙ্কস। 1913 সালে, 1913 সালে। এটা সিকোয়েন্সটা এভাবে মনে না রাখলে আসলে অ্যান্সার করা সম্ভব না, এগুলো মনে রাখাও একটু টাফ। 1913 সালে, 1913 সালে। তো 1913 সালের আইনটা বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী কয়েক বছরও কি চালু ছিল, 1913 সালের কোম্পানি অ্যাক্টটা। এরপরে বাংলাদেশে এটা সংশোধন হয়েছিল কত সালে? বাংলাদেশে এটা সংশোধন করা হয়েছিল কত সালে? বাংলাদেশের কোম্পানি আইন কত সালের? 1994। রাইট, 1994 সাল বাংলাদেশের। এরপরে হচ্ছে 1994 সালে কোম্পানি আইন পাস করা হয়, এখনো পর্যন্ত এটাই প্রচলিত আছে বাংলাদেশে। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা আমি এখানে শেষ করতে চাচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধরে আজকের লাইভ ক্লাসটা দেখার জন্য। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অনেকের অ্যান্সার জানাচ্ছেন। ঠিক আছে, 1994 সাল, হ্যাঁ সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, 1994 সাল বাংলাদেশে এখনো পর্যন্ত এই আইনটা প্রচলিত আছে, 1994 সালের কোম্পানি অ্যাক্টটা। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমাদের পরবর্তী লাইভ ক্লাসটা হয়তো আগামী শনিবারের পরের শনিবারে ব্যবসা সংগঠনের লাইভ ক্লাসটা। আচ্ছা, তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন তাহলে। ওকে, আসসালামু আলাইকুম।